কুষ্টিয়া আসলে বিএনপির ঘাঁটি, এটা যেমন ঠিক আবার আহ, আহ, এখানে এইবার লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যকার যে আন্তঃকন্দলের কারণে সাংগঠনিক ক্রাইসিস ছিল। শুরু থেকে 5 তারিখের পর থেকে তাদের সাংগঠনিক ক্রাইসিস ছিল নিজেদের মধ্যে। নমিনেশন মনোনয়ন নেওয়ার আগ পর্যন্ত এই দূরত্বটা বেশ বেশ একবারে দৃশ্যতেই লক্ষ্য করা গেছে। কুষ্টিয়ার নির্বাচনের হালচাল যদি আমাদেরকে একটু জানান, 4টা সংসদীয় আসনে কোন আসনে কে কোন দল এগিয়ে আছে বা কোন প্রার্থী এগিয়ে আছে, যদি একটু সমীকরণটা আমাদেরকে বলেন। আপনার বিশেষ করে সংসদীয় আসন 76, 77 এবং 78, 4টা আসন। 1, 2, 3, দৌলতপুর, মিরপুর, ধারাপাড়া, সদর, কুমারখালী, খুরশা, 4টা আসন। তো এখানে এবার নতুন ভোটার সংযোজন সহ সর্বশেষ ভোটার সংখ্যা প্রায় 17 লাখের উপরে। এইবার আসলে যেটা হয়েছে যে এখানে নির্বাচনী হালচাল বলতে প্রার্থীরা তাদের মতো করে ভোটারদের কাছে যাচ্ছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে অন্যান্য বাড়ির যেভাবে মানে ভোট আসবে বা নির্বাচনী একটা আবহে একটা উৎসব মুখর পরিস্থিতি লক্ষ্য করা যেত, এবার সেই উৎসব মুখর পরিস্থিতি নেই। প্রার্থীরা তাদের মতো করে ছোট ছোট কর্মসূচি নিয়ে বিভিন্ন ইউনিয়ন নিয়ে এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যাচ্ছেন। আবার অন্যদিকে আপনার এবার তো যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী পোস্টারের মতো কেউ নাই, জঞ্জালও নাই, ফলে অনেকটা পরিচ্ছন্নতা এবং নিরুত্তাপ নিঃশব্দের মধ্যে দিয়ে এখানে দিয়ে যাচ্ছে নির্বাচনী আবহাওয়া চলছে। তবে এর মাঝে দিয়ে প্রতিদিনই বিকেল বেলা দুপুরের পর থেকে প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে করছে। এখন কথা হলো যে কুষ্টিয়া আসলে বিএনপির ঘাঁটি, এটা যেমন ঠিক আবার এখানে এইবার লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যকার যে আন্তঃকন্দলের কারণে সাংগঠনিক ক্রাইসিস ছিল। শুরু থেকে 5 তারিখের পর থেকে তাদের সাংগঠনিক ক্রাইসিস ছিল নিজেদের মধ্যে। নমিনেশন মনোনয়ন নেওয়ার আগ পর্যন্ত এই দূরত্বটা বেশ বেশ একবারে দৃশ্যতেই লক্ষ্য করা গেছে। মনোনয়ন দেওয়ার পরে আলটিমেটলি এই সম্প্রতি প্রতীক বরাদ্দের পর থেকে এখন অনেকটাই তারা নিজেদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দূর করে দূরত্ব ঘুচিয়ে এখন দেখা যাচ্ছে যে তারা ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। তবে সাংগঠনিক ভাবে আসলে দীর্ঘদিন ধরে মানে 5 আগস্টের পরে বিএনপি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভাবে একেবারেই মানে দুর্বল থাকছিল। সেই সুযোগ থেকে আবার মানে এখানে জামাত তারা তাদের সাংগঠনিক মানে কর্মকাণ্ডকে বেশ বেশ বলা যায় যে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। নারী ভোটারদের মধ্যে একটা জামাতের ভোটের একটা সংখ্যাধিক্য ঘটেছে এটা বলা যায়। তো সেই ক্ষেত্রে কুষ্টিয়াতে অন্যান্য পদের ক্যান্ডিডেট আছে, ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন আছে। 2টা আসনে একটা মধ্যে একটা ক্যান্ডিডেট আছে, তারপরে বাসদের ক্যান্ডিডেট আছে কুষ্টিয়া সদরে। তারপরেও বহু প্রতিদ্বন্দ্বিতা হবে আছে জামাত এবং বিএনপির মধ্যে দিয়ে। তো এর মাঝে দিয়ে কুষ্টিয়া 1-এ জামাতের প্রার্থী আছে, মূল প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী বিএনপি হিসাবে। তবে কুষ্টিয়া 1 দৌলতপুর 1 আসনে বিএনপির আবার বিদ্রোহী একজন ক্যান্ডিডেট উনি নির্বাচন করতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং এই কারণে ওইখানে আসলে দিকটা জন্য নিশ্চিত করাটা অনেকটাই জটিলতার মুখে পড়ে গেছে। যদিও বা জানি না সর্বশেষ আসলে যাবে। জামাত বলছিলাম যে জামাত সাংগঠনিক ভাবে তো অনেকটাই গুছিয়ে দিতে সক্ষম হয়েছে 5 তারিখের পরে। যে জায়গায় একটা
একটা ঘাটতি বিএনপি হয়ে গেছে, সাংগঠনিক ঘাটতি হয়ে গেছে। সেই সুযোগটার ফলে জামাত সেই সুযোগটা পাওয়ার ফলে আসলে ওরা অনেকটাই আহ, মানে, প্রতিযোগিতাপূর্ণ অবস্থা তৈরি করতে সক্ষম হয়। কুষ্টিয়া 2, এখানে আপনার ভেড়ামারা মিরপুর, এটা কুষ্টিয়া 2 সংসদীয় আসন 76। এইখানে আপনার প্রায় 4 লাখ ভোটার। ভেড়ামারা এবং মিরপুরে তো বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিল প্রায় 4 জন হচ্ছে মনোনয়ন প্রত্যাশী ছিল, এবং তারা মানে মনোনয়ন হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা অনেকটাই বলা যায় যে একে অন্যের বিরুদ্ধে বিষোদাগারে রয়েছে, তবু সেই জায়গাটি এবং মনোনয়ন হওয়ার পরে তারা নিজেরা দূরত্ব কমিয়ে নিয়ে আসছে। গতকালকেও যেমন একটা একটা ব্যারিস্টার রাগিব গ্রুপ ওখান থেকে বিএনপির প্রার্থী। ছিল। এখন গতকাল বিএনপির নেতারা কি সবাই তার পক্ষে কাজ করছে? বিএনপির গ্রুপ ব্যারিস্টার রাগিব গ্রুপ বিএনপির প্রার্থী, তার পক্ষে কি বিএনপির অন্য অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা কি আছেন, কাজ করছেন? গতকালকে সেটা সেটা অনেক তারা কনফার্ম করছে। ওইখানে আবার জাতীয় পার্টির একটা প্রার্থী ছিলেন, জাতীয় পার্টি জাফর গ্রুপ, তো উনি পূর্বে নির্বাচনও করেছেন। জাতীয় পার্টির একটা নিজস্ব ভোট আছে প্রায় 40,000 মতো। তো সেইটা গতকালকে তারা আনুষ্ঠানিক ভাবে খালেদা জিয়ার দোয়া মাহফিলের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছেন, এবং তাদের শীষের নির্বাচন করবে বলে কমিটমেন্ট করেছে। এর ফলে এই 2 আসনটা বেশ ঝুঁকিপূর্ণ থাকলেও মনে হচ্ছে যে এটা তারা দূরত্ব ঘোষণার মধ্য দিয়ে এগিয়ে যাবে। তো ফলে মানে 2 আসনও বিএনপি হয়তো মানে বেশ প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতি ফেস করেই নিশ্চিত করতে হবে। তো সেইভাবেই তারা এগিয়ে যাচ্ছে, এবং জামাত ভোটারদের কাছে যাচ্ছে। পাশাপাশি বিএনপি এবং বিএনপি সহ যে নির্বাচনী জোট রয়েছে জাতীয় পার্টির সাথে, তারাও যাচ্ছে। তবে যে ক্যান্ডিডেটরা মানে মনোনয়ন প্রত্যাশীর প্রতিযোগিতায় ছিল, তাদের সবাইকে কিন্তু মাঠে ওরকম সক্রিয় দেখা যাচ্ছে না। কুষ্টিয়া 3 সদর আসনে জামাতের প্রার্থী হচ্ছে আলোচিত চরিত্র আমির হামজা, মুফতি আমির হামজা, যিনি সারা দেশব্যাপী আলোচিত, নানা সময় নানা কথা বলে উনি আলোচনায় থাকেন। তার সঙ্গে বিএনপির প্রার্থী হচ্ছে জাকির হোসেন সরকার। এই আসনে আসলে কে এগিয়ে আছে, কোন প্রার্থী এগিয়ে আছে? কুষ্টিয়া সদরে কিন্তু আসলে এখানেও কম্পিটিশন হবে জামাতের সাথে। ওই যে বললাম, নারী ভোটারদের বিশেষ করে মানে তারা ওই জামাত মানে সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে নারী ভোটারদের মাঝে যে তারা যে মানে অ্যাডভান্সটা তৈরি করেছে, সেই অ্যাডভান্সটার ফলে কুষ্টিয়ার 3 সদর আসন মানে এখানেও বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর কুষ্টিয়া 4 কি অবস্থা? তো সেই জন্য আমির হামজার অবস্থা কিন্তু এখানে একেবারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোন সুযোগ নেই। আমির হামজা যদিও বা নানান কথাবার্তা বা ঘটনার মধ্য দিয়ে এখন আলোচিত ব্যক্তি, সারা দেশ ব্যাপী হয়েছে। সর্বশেষ তো কিন্তু তার কিছু মাঝে সে নির্বাচনী মাঠ থেকে অনেকটা গা দেখা দিয়েছিল, এরকম ঘটনাও ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আবার ইতিমধ্যেই আপনার কুষ্টিয়া জেলা জামাতের আমি এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা করার সময় আবার সে মারা গেছে, আবার সিম্পেথি তৈরি করছে। সেটা আবার ভোটারদের মাঝে একটা সিম্পেথি তৈরি করছে। ফলে মানে আমির হামজা ভোটারদের মাঝে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা বিরাজ করবে। সম্পর্কে একটু ধারণা বলবেন। এখানে তাদের নিজেদের আন্তদলীয় দূরত্ব ছিল। আর এইখানে যে 3বারের এমপি ছিলেন অধ্যক্ষ সোহরাবুদ্দিন, উনি সর্বশেষ গত শুক্রবার থেকে জাকির সরকারের সাথে সমন্বিত ভাবেই একটু তারা নির্বাচনী মাঠে যাচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এর ফলে যে দূরত্বটা দৃশ্যত ছিল, সেই দূরত্বটা অনেকটাই
নিরসন হয়েছে আপাত দৃষ্টি দেখা যাচ্ছে। ফলে জাকির সরকারের ফিল্ড ভালো বলতেও জাকির সরকারই হবে, তবে মোকাবেলা করেই জাকির সরকারকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ হাসান আলী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়েছেন। আমরা এবার একটু আসমা তার নূপুরের কাছে যেতে চাচ্ছি। আমাদের দুইজন কুষ্টিয়া প্রতিনিধি এবং মৌলানা প্রতিনিধি জসিমউদ্দিন, ওনারা বলেছেন যে জামাত আসলে নারী ভোটারদেরকে টার্গেট করেছে। আপনি যেহেতু ইসি বই কভার করেন, আপনার কাছে কি মনে হয়, এবং আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, জামাত কতটা নারীদেরকে আকর্ষণ করতে পেরেছে? আসলে নাবিল ভাই, আগে যেটা ছিল মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে আসলে জামায়াত ক্ষমতায় এলে হয়তো নারীদেরকে বন্দি করে ফেলবে, কিংবা এখনো অনেকের মধ্যে সেরকম একটা ধারণা আছে। কিন্তু জামায়াতের যে কার্যক্রম এখন বর্তমান সময়ে, যে আমাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তাদের কমিটমেন্টের জায়গা, তো ওইসব জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে জামায়াত কিন্তু অনেকটা সরে আসছে ওই নারীদেরকে ঘরবন্দি করে রাখা, কিংবা নারীদেরকে পর্দায় থাকতে হবে, এরকম যে একটা ব্যাপার, ওই জায়গা থেকে এখন আমার ধারণা জামায়াত ইসলাম অনেকটা সরে এসেছে, যে কারণে আসলে নারী ভোটারদেরকে তারা টার্গেট করে এগিয়ে, আমার ধারণা তারা ভোটারদেরকে টানতেও পারছেন। মানে আমি কুষ্টিয়ায় যখন জামাতের একটা প্রোগ্রাম কভার করতে গেলাম, সেখানে আবরার ফাহাদ স্টেডিয়ামে সেই সমাবেশে নারীদের অংশগ্রহণ দেখে আমি নিজেই আসলে আশ্চর্য হয়ে গেছি। এবং জামাতের আমিরের যে বক্তব্যটা, তার বক্তব্য কিন্তু আগের যে জামাতের বক্তব্য আমরা শুনেছি তার থেকে কিন্তু অনেক জায়গায় অনেকখানি সরে এসেছে। এবং তারা যেটি বারবার বলছে যে অনেকেই এইটার উত্তর, যেটি আসলে নূপুর বলছিল যে তালাবদ্ধ করে রাখবে নারীদেরকে, এইটার উত্তর দিতে গিয়ে জামাতের আমির যেটি স্পষ্টই বলেছেন যে এত নারীকে বন্দি করে রাখার মতো রাখতে যেই পরিমাণ তালা প্রয়োজন, এত তালা কেনার পয়সা জামাতের হাতে নেই। সুতরাং আমরা এই নারীদেরকে তালাবদ্ধ করে রাখার যে প্রচারণা, এটি আসলে মিথ্যা, বরং তাদেরকে মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করবেন, এটি তিনি প্রত্যেকটা সমাবেশেই এই কথাগুলো বলেছেন। এবং নারীরা, তাদের নারী কর্মীরা ভোট চাইতে গিয়ে কিছু কিছু জায়গায় নাজেহাল হয়েছে, সেটিও তিনি স্ট্রংলি প্রোটেস্ট করেছেন, যে যাতে ফার্দার ভবিষ্যতে আমাদের মায়েদের গায়ে কোনো হাত তোলা না হয়, এগুলি বলেছেন। তার মানে বোঝাই যায় যে নারীদেরকে কিছুটা স্বাধীনতা তারা দিতে চান ভবিষ্যতে, যদি বাংলাদেশে পলিটিক্স করতে চান সেক্ষেত্রে।